সময়টা হচ্ছে 1917 রয়েছে রাশিয়াতে যেই বিপ্লবটা হয় রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবে যেই পলিটিক্যাল পার্টি অংশ নেয় সেটা হচ্ছে বলশেভিক পার্টি। আর এই পার্টির যেই একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আর এই বিপ্লবের স্থায়িত্ব ছিল 10 দিন। তাহলে আমরা ইতিহাসে যে বিষয়টা দেখতে পাচ্ছি, রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব, 10 দিনের বিপ্লব, সবগুলা বিপ্লব হচ্ছে একটাই বিপ্লব, বিভিন্ন পার্সপেক্টিভে এই বিপ্লবের নামগুলো এরকম। তাহলে রুশ, বলশেভিক, সমাজতান্ত্রিক, অক্টোবর, 10 দিনের বিপ্লব, এই বিপ্লবগুলো সবগুলো মিলে একটা বিপ্লব, যাকে আমরা শর্টকাটে বলতে পারি রুশ বিপ্লব। এখন এই রুশ বিপ্লব সংগঠিত হলো কত সালে? 1917 সালে। 17 সালে যে রুশ বিপ্লবটা হলো, রুশ বিপ্লব দুইটা পর্যায়ে। আর তার আগে একটা বিষয় বলি, এখানে দুইটা ক্যালেন্ডার আছে, একটা হচ্ছে গ্রেগারিয়ান ক্যালেন্ডার, একটা হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার। একটা হচ্ছে জুলিয়ান, একটা হচ্ছে গ্রেগারিয়ান। জুলিয়ান এবং গ্রেগারিয়ান ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য হচ্ছে 13 দিন। তারপরে এটাই পার্থক্যটা বুঝবেন যে আগে প্রচলন ছিল জুলিয়ানের, এখন হচ্ছে গ্রেগারিয়ানের। তো জুলিয়ানে যেটা ছিল সেটার সাথে 13 দিন যোগ করে আপনি এখনকার সময়ের এই দিনটা পাবেন। তাহলে যেটা তখনকার সময় ফেব্রুয়ারিতে হয়েছিল সেটা মার্চে, যেটা হয়েছিল তখনকার সময়ে অক্টোবরে, এরপরে এটা হবে এখন কি নভেম্বরে। এই বিষয়গুলো একটু ক্লিয়ার রাখবো আমরা। রুশ বিপ্লবের দুইটা ধাপ, একটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। এই আলোচনাগুলো আমাদের বইগুলোতে তেমন একটা নাই, এটা মাথায় রাখবো আমরা। তাহলে রুশ বিপ্লবের দুইটা ধাপ, প্রথম ধাপ হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। এই ফেব্রুয়ারি বিপ্লবটা হয়েছিল মার্চ মাসে। তাহলে ফেব্রুয়ারি বিপ্লবটা মার্চ মাসে কেন হচ্ছে? কারণ হচ্ছে ওই যে ফেব্রুয়ারি মাসে তখনকার সময় ছিল, এখন কোন মাসে চলে আসছে? মার্চ মাসে। তো দেখেন, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার ভয়াবহ পরাজয়, খাদ্যাভাব, জার দ্বিতীয় নিকোলাসের অযোগ্য শাসন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে রাশিয়াতে বিপ্লবটা হয়। ঘটনা প্রবাহ হচ্ছে 8 মার্চ গ্রেগারিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আন্তর্জাতিক নারী দিবসে রুটি সংকটের প্রতিবাদে মহিলা শ্রমিকরা রাস্তায় নামেন। পরের দিনগুলোতে শ্রমিক ধর্মঘট, সৈন্যদের বিদ্রোহ দেখা দেয়। অর্থাৎ অনেকগুলো ইস্যু ছিল, ইস্যুগুলো নিয়ে জনগণ একাত্ম হচ্ছিল। একাত্ম হয়ে একটা বিশেষ দিবস ছিল 8 মার্চ। 8 মার্চে এইবার বিভিন্ন নারী শ্রমিকরা আন্দোলনের ডাক দেয়। তো আমরা দেখতে পাচ্ছি 8 মার্চে আন্দোলনের শুরু হয়। এরপরে 12 মার্চ সোভিয়েত গঠিত হয়। একই সাথে ডুমা থেকে অস্থায়ী সরকার গঠিত হয়, প্রিন্সলভ ভবন প্রধানমন্ত্রী। এখানে একটা বিষয় হচ্ছে, যদি শর্টকাটে যদি আপনাদেরকে আমি বলতে চাই, আগের যেই রাশিয়ার শাসক ছিল জার, তাহলে রাশিয়ার রাজা থেকে কী বলা হতো? জার বলা হতো। এই জার যিনি ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় নিকোলাস। এই দ্বিতীয় নিকোলাসের রাজবংশের নাম ছিল রোমানভ রাজবংশ। এই রোমানভ রাজবংশের রাজা দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলনে রুশ বিপ্লবের প্রাথমিক পর্বে ওই জার দ্বিতীয় নিকোলাসের পতন হয়ে গেল। তাহলে রুশ বিপ্লবের প্রাথমিক পর্বে জারের পতন হলো। দ্বিতীয় পর্বে আমরা দেখব যে লেনিন এবং স্টালিন মিলে সোভিয়েত ইউনিয়ন গঠনের একটা কি সিস্টেম চালু করলো। তাহলে এটা আমরা ক্লিয়ার করি। তো দ্বিতীয় নিকোলাসের পতনের পরে প্রিন্স লভভ, রাশিয়ার তখনকার সময়ের তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তো তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে কিছু কাজ টাজ হাতে নিছেন, কিন্তু উনি বেশি দিন ক্ষমতা টিকে থাকতে পারেন নাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছিল, কিন্তু বেশি দিন থাকতে পারেন না। কারণ হচ্ছে ওদেরকে যেই আশা নিয়ে বসানো হয়েছিল ক্ষমতায়, ওরা সেটা করতে পারেন নাই। এরপরে দ্বিতীয় যেই রুশ বিপ্লবটা হয়, এই দ্বিতীয় রুশ বিপ্লবটা হচ্ছে অক্টোবর মাস। তাহলে দ্বিতীয় রুশ বিপ্লবটা কবে হচ্ছে? দ্বিতীয় রুশ বিপ্লবটা হচ্ছে অক্টোবর মাসে। এই অক্টোবর মাসে বিপ্লবটা হয় হচ্ছে বেসিকলি 17 সালের কোন মাস? নভেম্বর মাস। দ্বিতীয় অক্টোবর বিপ্লব যেটা, সেটা হচ্ছে 17 সালের কত মাসে? কোন মাসে? নভেম্বর মাসে। এবার আসেন, এই নভেম্বর মাসে কি হচ্ছে? অস্থায়ী সরকার যেটা গঠন করছিল লভভরা, ওই অস্থায়ী সরকার বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছিল। পাশাপাশি কেরানস্কির নেতৃত্বে দুর্বলতা, বলশেভিকদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, অনেকগুলো ইস্যুর কারণে আগের সরকারটাকে সরাই দিয়ে নতুন করে বিপ্লবীরা চাচ্ছিল যে ওরা একটা বিপ্লবী সরকার গঠন করবে। এবার এই বিপ্লবী সরকারের যিনি ছিলেন নেতা, তিনি হচ্ছেন লেনিন। এই শেষের বিপ্লবটা কিন্তু রক্তপাতহীন বিপ্লব। তো ভিআই লেনিনের নেতৃত্বে যখন বিপ্লবটা হয়ে গেল, বিপ্লবটা হওয়ার পরে 1922 সালে লেনিনের নেতৃত্বে তখন অনেকগুলা অঞ্চল একত্র হয়ে গঠন করলো সোভিয়েত ইউনিয়ন। তাহলে সোভিয়েত ইউনিয়ন গঠন করার পিছনে যে বিপ্লব, সেটা হচ্ছে কি 17 সালের বিপ্লব। বেসিক্যালি কোন মাসেরটা? অক্টোবর মাসেরটা, ওই যে 7 নভেম্বরের দিকে শুরু হয়েছিল। ওকে। আর এই ইউএসএসআর গঠন হয়েছে 1922 সালে, কিন্তু 1991 সালে এই ইউএসএসআর ভেঙে আবার 15টা রাষ্ট্র হয়েছে। তাহলে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে 1922 সালে, কিন্তু ভেঙে গেছে 1991 সালে। ভেঙে কয়টা রাষ্ট্র হয়েছে? 15টা রাষ্ট্র। এই ক্লাসটা আমি গতকালকেই আমার ফেসবুক পেজে দিয়েছি, দেখে নিতে পারেন। 10 দিনের বিপ্লব বললাম। এই 10 দিনের বিপ্লব নিয়ে একটা বই আছে, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসছিল। সারা জাগানো 10 দিনের বিপ্লব বইটির লেখককে। সারা জাগানো 10 দিনের বিপ্লব এই
বইটির লেখক হচ্ছে জন রিড, হচ্ছেন এই সারা জাগানো 10 দিনের বিপ্লবের বইয়ের লেখক। আবার প্রশ্ন আসতে পারে সারা জাগানো 10 দিনের বিপ্লব এই বইটি কোন বিপ্লবকে টার্গেট করে লেখা? এটা হচ্ছে এই বলশেভিক বিপ্লবকে টার্গেট করে লেখা। এই সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। তিনি একটা স্বপ্ন দেখা শুরু করলেন, তাহলে অখণ্ড ইউরোপ স্বপ্নদ্রষ্টাকে মিখাইল গর্বাচেভ। উনি অখণ্ড ইউরোপ থাকতে গিয়ে 2টা মূলনীতি দিয়েছেন, একটা হচ্ছে গ্লাসনোস্ত আর একটা হচ্ছে পেরিস্ত্রয়িকা। তাহলে 2টা মূলনীতি গ্লাসনোস্ত এবং পেরিস্ত্রয়িকা। গ্লাসনোস্ত মানে হচ্ছে খোলামেলা আলোচনা, পেরিস্ত্রয়িকা মানে হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন। অর্থাৎ এই যাবৎকালে জনগণ যেসব বিষয়গুলো মিস করতো রাষ্ট্রপক্ষের, সেই বিষয়গুলো এবার উনি জনগণকে ধরাই দিলেন। উনি খোদ প্রেসিডেন্ট। উনি বললেন যে আপনারা এইবার আলোচনা করতে পারেন, আমাদের সরকারের বিভিন্ন আলোচনা সমালোচনা যেগুলো নিয়ে আপনাদের মন খারাপ সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আর অর্থনৈতিক যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলোতে আমরাও ফার্দার আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে সম্মানিত করেই আমরা কি করব? আমরা আমাদের অর্থনৈতিক সংস্কারগুলোকে এগিয়ে নিব। এই যে জনগণ চান্স পেয়ে গেল খোলামেলা আলোচনা করার, পুনর্গঠন নিয়ে আবার সমালোচনা হচ্ছে, এটা করতে গিয়ে আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়ন এর যে বিশালত্ব, এই বিশালত্বের মধ্যে একটা ভাঙনের সুর বেজে উঠছে। সবাই যখন কথা বলছে তখন তারা পৃথক পৃথক জাতীয়তাবাদ নিয়ে কথা বলতেছে। তো পৃথক পৃথক জাতীয়তাবাদ নিয়ে কথা বলতে গিয়ে একসময় দেখা গেলো 1991 সালে 15টা রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে এই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো। এখন এই সোভিয়েত ইউনিয়নের যে 15টা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলো কী কী? একটা হচ্ছে বাল্টিক যে 3টা রাষ্ট্র আছে, পড়াইছিলাম নাকি বা ভবিষ্যতে পড়াবো, সেটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র 3টা, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। এরপরে মধ্য এশিয়ার যে দেশগুলো আছে সেটা হচ্ছে কুত্তা। তাহলে মধ্য এশিয়ার যে দেশগুলো, এগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে আসছে। এরপরে রাশিয়া আছে, আর্মেনিয়া আছে, বেলারুশ, এরপরে জর্জিয়া আছে, এরপর ইউক্রেন, এরপরে মলদোভা। তাহলে আমরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টা রাষ্ট্র পাচ্ছে সেগুলো পেয়ে গেলাম। এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এরপরে হচ্ছে কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, কাজাকিস্তান। এরপর আছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, রাশিয়ার পাশে রুশ মানে বেলারুশ ধরবো, এরপরে জর্জিয়া, ইউক্রেন, মলদোভা। তাহলে আমরা মোটামুটি 15টা রাষ্ট্র পেয়ে গেলাম।